সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আশিক মাহমুদ। সুরাহা হয়নি সংবিধান সংস্কার পরিষদ বিতর্কের এই বিতর্ককে কেন্দ্র করে আজ সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে সংসদে মুলতবি প্রস্তাব এসেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে। ঘুরে ফিরে সংবিধান সংস্কারের বিষয় খোল নালচে পাল্টে সংবিধান সংস্কার নাকি সংবিধানের নির্দেশিত পথেই হবে সংশোধন। সংসদ এবং সংসদের বাইরে আলোচনার ভিত্তিতে আজকের সম্পাদকীয় সংবিধান সংস্কার নাকি সংশোধন। আর এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, এবং আমাদের সাথে আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনার অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে। সংসদে প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল, জানালেন ডাক্তার শফিকুর। 64 জেলাতেই ছাড়িয়েছে হাম। রোববার থেকে বেশি সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশু। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। বিভিন্ন জেলায় অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ। আটকে থাকা 6 বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি। এবং সকালে উচ্ছেদ, বিকেলে আবারও দখল। রাজধানীর ফার্মগেটে ফুটপাত উদ্ধারে অভিযানে তোয়াক্কা নেই ব্যবসায়ীদের। দোকান গুড়িয়ে দেওয়া সহ জরিমানার হুঁশিয়ারি ডিএমপির। সংবিধান সংস্কারের প্রশ্নে সংস্কার পরিষদের গঠনের প্রশ্নে জাতীয় সংসদে কোনো সিদ্ধান্ত হয়নি। শরৎ তুষার, আপনার কাছ থেকেই শুরু করি। আজ এই প্রসঙ্গে এই বিরোধী দল থেকে ওয়াকআউট করা হয়েছে সংসদ থেকে। সরকারি দল বলছে যে এই আদেশটাই ছিল সূচনা থেকে, এটা ছিল একটা অবৈধ আদেশ এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিপরীতে সর্বদলীয় একটি সংসদীয় কমিটি গঠনের কথা বলছে সরকারি দল। এখানে বিরোধটা কোথায়? মানে সংবিধান সংস্কার বা সংশোধনের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন অথবা হচ্ছে বিশেষ কমিটি গঠন, পার্থক্যটা কোথায়, বিরোধটা কোথায়? জি, আপনাকে ধন্যবাদ। বিরোধটা হচ্ছে সরকারের ইন্টেনশনে, এবং যদিও আইনমন্ত্রী হবস, লক, রুশো এগুলো কপচাচ্ছেন পার্লামেন্টে, কিন্তু কন্ট্রাক্ট ভঙ্গ করেছেন আপনি। পলিটিক্যাল কন্ট্রাক্ট ভঙ্গ করে সোশ্যাল কন্ট্রাক্টের রেফারেন্স না দেওয়াই ভালো। এবং ওই সোশ্যাল কন্ট্রাক্টেরও মূল কথা কি? জেনারেল উইল অফ দ্য পিপল, জনগণের গণ অভিপ্রায় যেটা। তো সেই গণ অভিপ্রায়টা হচ্ছে আপনার গণভোট। আপনি তো সেই গণভোট বাস্তবায়ন করছেন না, এবং আপনি এখন জুলাই সনদকে গণভোট বাস্তবায়ন না করার ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আপনি দেখবেন খুব জুলাই সনদের কথা বলা হচ্ছে যে আমরা অক্ষর অক্ষর বাস্তবায়ন করব, কিন্তু গণভোট যেটা 70% পিপল ভোট দিয়েছে, এখন তারা এই গণভোটের প্রশ্ন নিয়ে প্রশ্ন তুলছে আপনার সংসদে। তো নভেম্বরের 13 তারিখে গণভোটের প্রশ্নটা উন্মুক্ত করা হয়েছিল। নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখে, দ্যাট মিনস 3 মাস। জানুয়ারির 29 তারিখে বিএনপি প্রধান, মানে বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান ওই রংপুরের জনসভায় বললেন যে আপনারা গণভোটে হ্যাঁ দেবেন। নভেম্বরে এটা মানে প্রশ্নটা আসছে, আপনি জানুয়ারিতে ভোট চাচ্ছেন হ্যাঁ এর পক্ষে। এই 2 মাসের মধ্যে কি আপনার কাছে মনে হয় নাই যে এই প্রশ্নের মধ্যে প্রবলেম আছে? না, কিন্তু বিএনপি কিন্তু এই প্রশ্নগুলো যখন এসছে, মানে এই অধ্যাদেশটা যখন উন্মুক্ত করা হয়েছে, তখন থেকেই কিন্তু বিএনপি তার বিরোধের জায়গাটি বলেছে যে যেই প্রশ্নগুলো সেখানে উপস্থিত করা হয়েছে তার মধ্যে একটি বিষয় নিয়ে তাদের মতবিরোধ রয়েছে, এবং সেটি জুলাই সনদ তারা যেভাবে করে বিএনপি দলীয়ভাবে যেভাবে করে স্বাক্ষর করেছে তার সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। এটি কিন্তু বিএনপি শুরু থেকেই বলছে, সেটি নির্বাচন আগে থেকেই। না, তারা এটা বলে জুলাই সনদ আদেশের ব্যাপারে। জুলাই সনদ আর জুলাই সনদ আদেশের দুই ডকুমেন্ট। কিন্তু যখন গণভোটটা এসেছে, সেই গণভোটে তো আপনি, আমার বক্তব্য হচ্ছে যে আপনি গণভোটটা বলেছেন যে এটা আমরা বলেছি গণভোটের কথা, এবং গণভোটে আপনি ক্যাম্পেইন করেছেন। তো এটার মধ্যে যদি সমস্যা থাকে আপনার তখনই বলতে হতো যে এটা
আমরা এটার সাথে একমত নই, কারণ আপনি এই প্রশ্নটা, এবং আপনাদেরকে তো আদেশ প্রণয়নের আগে সবার সাথে তো এটা কনসাল্ট করা হয়েছে। বিএনপি ছিল, আমরা সবাই ছিলাম। এখন যিনি আইনমন্ত্রী তিনি তখন অ্যাটর্নি জেনারেল, তিনি এই প্রস্তাবও দিয়েছিলেন লিগ্যাল এক্সপার্টদের যে টিমটা সেখানে, যে যদি কেউ গণভোটের আদেশ না মানে তাহলে যেন আপনার একটা পিউনিটিভ মেজারের ব্যবস্থা, যেন কোনো একটা ক্লজ যেন আদেশের মধ্যে রাখা হয়, সেটা রাখা হয়নি। এখন কিন্তু তিনি বেমালুম চেপে যাচ্ছেন এসব। তিনি কিন্তু তখন অ্যাটর্নি জেনারেল, এটা খেয়াল রাখতে হবে। এবং পুরো সরকারের যত অধ্যাদেশ, আদেশ, এগুলোর সমস্ত কিছুর সাথে তার অফিস তখন ইনভলভ ছিল, খুব ঘোরতরভাবে ইনভলভ ছিল। আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি, কারণ আমি নিজে কমিশনে যেতাম তখন এনসিপির পক্ষ থেকে। মূল কথাটা হলো সংস্কার এবং সংশোধনী, পার্থক্যটা শুধু শব্দে না, পার্থক্যটা হচ্ছে আমরা এমন জুলাই সনদে এমন কতগুলো পরিবর্তনের কথা এসেছে, গণভোটে এমন কতগুলো পরিবর্তনের কথা এসেছে যেটা আমাদের এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের স্কোপের মধ্যে অ্যালাউ করে না। ব্যাপারটা হচ্ছে এই, আমাদের এখানে পঞ্চম সংশোধনী বাতিলের ইতিহাস আছে, অষ্টম সংশোধনী বাতিলের ইতিহাস আছে, ত্রয়োদশ সংশোধনী বাতিলের ইতিহাস আছে, পঞ্চদশ সংশোধনী বাতিলের ইতিহাস আছে। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে আপনি দেখবেন আদালতের একটাই কথা ছিল, যেগুলো বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, এবং এই কারণে এগুলো বাতিল করা হয়েছে। এই কারণে আমরা সপ্তদশ সংশোধনীর পরে আরেকটা জাস্ট সংশোধনী, এত কিছুর জন্য কিন্তু এটা হয় নাই। এই জন্যই সংবিধান সংস্কার কমিটি, খেয়াল করে দেখবেন ওই সরকার এসে প্রথমেই সংবিধান সংস্কার কমিশন করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের আগে। সেখানে বিএনপি ৬২ দফা প্রস্তাব দিয়েছিল, তাদের ৬২ দফা সংস্কার প্রস্তাব ছিল তখন। তারপর তারা জাতীয় ঐক্যমত্য কমিশনে গেল, এবং এত কিছুর বাইরেও বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফার ১ নম্বর দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। অর্থাৎ আপনি, এবং তার প্রস্তাবগুলো আপনি যদি দেখেন, আপনি উচ্চকক্ষ গঠন করবেন এই কথা দিয়েছেন জাতিকে। আমরা না হয় পিয়ারের কথা বলছি উচ্চকক্ষে, আপনি তো আসনের ভিত্তিতে উচ্চকক্ষের কথা বলেছেন। উচ্চকক্ষের কথা তো বলেছেন, আসন বা পিয়ার বাদ দেন, উচ্চকক্ষ তো আছে আপনার আইডিয়ার মধ্যে। হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটা তো আপনার ৩১ দফার মধ্যেও আছে, এটা আপনি ওই জুলাই সনদে অ্যাগ্রি করেছেন, ওটাতে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট নাই। এখন এই যে সেটা ক্ষেত্রে তো বিএনপি বলছে না, তো সেটি বাস্তবায়ন করবে না। আচ্ছা, তাহলে বাস্তবায়ন যে আপনি করবেন সংশোধনী আকারে, সমস্যাটা কি হবে? এই যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ বা হাইকোর্টকে আপনি বিভাগীয় পর্যায়ে নিয়ে যাবেন, এটাকে আনকনস্টিটিউশনাল হিসেবে অলরেডি আদালত রায় দিয়েছে অষ্টম সংশোধনী, যেটার ব্যাপারে আদালতের প্রেসিডেন্স আছে যে আপনি এটা আমাদের ইউনিটারি রাষ্ট্রের ক্যারেক্টার ইউনিটারি, সুতরাং এই সংশোধনীটা আমাদের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক, এই কারণে আদালত এটা বাতিল করে দিয়েছে। সেই একই জিনিস আপনি সংশোধনী একই সংবিধানের অধীনের সংশোধনীতে কিভাবে করবেন? করতে পারবেন না। এজন্যই আমাদের বক্তব্য ছিল যে প্রগ্রেসটা আমরা করে এসেছি, যতটুকু ডেভেলপমেন্ট আছে সেখান থেকে আমাদের কাজ শুরু করার কথা। আপনি আবার সংবিধান সংশোধনী কমিটি করতে হবে কেন? এখন তো আমাদের গণভোট বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা। আপনি সেই সংস্কার পরিষদ গঠন করতে চাচ্ছেন না, কিন্তু একটা সংশোধনী কমিটি করতে চাচ্ছেন, সেখানে বিরোধী দলকে নামমাত্র দেখিয়ে বলতে চাচ্ছেন যে আমাদের সাথে বিরোধী দলও আছে। এই ট্র্যাপে তো বিরোধী দল পড়তে পারে না। সংবিধান সংশোধনী করলে সেটা আপনি করবেন আপনার মন পছন্দ মতো। এই যে বললাম আরেকটা জিনিস ধরেন, উচ্চকক্ষ বিএনপির ৩১ দফায় আছে না, এই উচ্চকক্ষকে আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক না, এটা কি আছে আমাদের সংবিধানে কোথাও? তাহলে আপনি কিভাবে করবেন? এবং আপনি যে এটা করবেন সংশোধনী আকারে যদি করেনও, এটা তো পরবর্তীতে আবার চ্যালেঞ্জড হবে। উচ্চকক্ষের মতো একটা জিনিস আপনি নতুন জিনিস তৈরি করবেন, সেটা পরবর্তীতে বাতিল হয়ে যাবে। আপনি ভেবে দেখেন কনসিকুয়েন্সটা। তো বিএনপির ৩১ দফার মধ্যেই তো এই সংবিধানের বেসিক স্ট্রাকচার ভায়োলেট করার অনেকগুলো উপাদান রয়ে গেছে। তাহলে এখন আপনার করতে হবে এমন একটা ফোরাম গঠন করতে হবে যেটা এই সংবিধানের কাঠামোর, রেগুলার কাঠামোর বাইরে, সংসদ তার মতো করে চলবে। আর আরেকটা হলো সংবিধান সংস্কার পরিষদ, যেটা আপনি অ্যাগ্রি করে এসেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু বিএনপির ঘরে বাইরে এক ধরনের আলোচনা আছে যে যেই আদেশের মধ্যে বলা হচ্ছে ১৮০ দিনের মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, এবং ১৮০ দিনের মধ্যে যদি এইটি বাস্তবায়ন করানো হয় সেটি অটোমেটিক্যালি বাস্তবায়িত হবে বলে। তো এরকম একটা ঘরে বাইরে বিএনপির এই আলোচনাটাও কিন্তু আছে যে বিএনপি এই ধরনের সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্য দিয়ে তারাও দল হিসাবে কোনো ট্র্যাপের মধ্যে পড়ছে কিনা। মানে আপনি যে যুক্তিটা দিচ্ছেন যে যেই সংশোধনী বাতিল হয়ে যায় কোর্টের আদেশে, সেই একই উপায়ে তো যেই সংবিধান আমাদের কাছে বর্তমানে উপস্থিত, সেই সংবিধান আমরা পরিবর্তনের কথা বলছি সংস্কারের নামে। তো আসলে বাইবেল ছাড়া, কোরআন বাইবেল ছাড়া তো হচ্ছে সংবিধান সংস্কারের নামে হোক আর সংশোধনের নামে হোক সেটি পরিবর্তনযোগ্যই। মানে পরিবর্তনযোগ্য, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো আপনি ১৪২ মানে সেটা যেই নামেই হোক না কেন, আমার প্রশ্নটি হচ্ছে এটি। কিন্তু পরিবর্তন দুই ধরনের, একটা হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে পরিবর্তন, একটা অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে পরিবর্তন। সংসদ আপনাকে অ্যামেন্ডিং পাওয়ার দেয়, মানে সংশোধন করার ক্ষমতা দেয়, এবং সেই সংশোধনী আপনি এমন কিছু করতে পারবেন না যেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করবে, করলে বাতিল হয়ে যাবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। আপনি তার মানে আপনাকে করতে হবে এমন পরিবর্তন এখন আমরা করছি যেটা আসলে এই সংবিধানের ভেতরের কোনো ব্যাপার না, বাইরের ব্যাপার। কিন্তু পরবর্তীতে আপনি করার পরে যখন নতুন একটা বেসিক স্ট্রাকচার ক্রিয়েট হবে, তার মধ্যে থেকে আপনি আবার সংশোধনী প্রয়োজনে করবেন, সেটা সমস্যা নেই। নতুন বেসিক স্ট্রাকচারের অধীনে সেই পরিবর্তনগুলো হবে। কিন্তু সেই পরিবর্তনটাও কিন্তু
আগের এখন যে এক্সিস্টিং বেসিক স্ট্রাকচার সেটাকে বাতিলের মধ্য দিয়ে কিন্তু আপনি একটা নতুন বেসিক স্ট্রাকচারের কথা বলছেন না? জি, হ্যাঁ, কারণ জুলাই সনদে তো আপনি জুলাই সনদের যে পরিবর্তনগুলো, এগুলো তো এরকমই। আপনি ধরেন এই যে বিএনপির দাবি আছে না যে ১০ বছর প্রধানমন্ত্রীর মেয়াদ। এই প্রধানমন্ত্রীর মেয়াদ এরকম থাকবে, এটা আমাদের সংবিধানে কোথায় বলা আছে? সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে এটা সাংঘর্ষিক হবে। তখন আজকে আপনার পাওয়ার আছে, কালকে নাও থাকতে পারে। তখন তো অন্য কোনো সরকার এসে আদালতে এসেও বলতে পারে যে এটা আপনার এই সংশোধনীটা অসাংবিধানিক। কাজে এটা আপনি করতে পারবেন না। এজন্যই বেসিক স্ট্রাকচার পরিবর্তনের মতো প্রস্তাবগুলো সংশোধনী আকারে করা যায় না। আপনাকে করতে হবে সংস্কার পরিষদের মধ্য দিয়ে। করার পরে ওই স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী আপনি পরবর্তীতে আবারও সংশোধনী করতে পারেন, সেটা খুব বড় সমস্যা না, তখন আপনি করবেন। সংশোধনী তো থেমে থাকবে না, প্রয়োজনে তো অনেক সংশোধনী হবে, কিন্তু এখন আপনি যে পরিবর্তনগুলো করছেন সেটা সংশোধনীর স্কোপের বাইরের সংশোধনী, সে সংস্কার, ফলে সেগুলো আপনি সংশোধনী আকারে করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের বক্তব্য, এবং এই বক্তব্য তো বিএনপিও দিয়ে এসেছে। আপনি ৫ অক্টোবর ২০২৫ তারিখ সহ বললাম, ওই ঐক্যমত্য কমিশনের ভেতরে সালাউদ্দিন আহমেদের বক্তব্য শোনেন, এখন যিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো বলেছেন যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে আগামী পার্লামেন্টকে, যার ডুয়েল রোল থাকবে, এবং সে ফর দ্য টাইম বিং সংস্কার পরিষদ গঠন করবে। তার কাজ শেষ হবে, সংস্কার পরিষদ অটোমেটিক্যালি ডিজলভ হয়ে যাবে, সংসদ ৫ বছর কন্টিনিউ করবে। এই চুক্তিতে আমরা সবাই একমত হয়ে এসেছি, ইনক্লুডিং বিএনপি। এখন বাইরে এখন তারা বলছেন যে না, আমরা আসলে ওই যে যেটা এখন যিনি মাননীয় স্পিকার, তিনি স্পিকার হওয়ার আগে যে কথাটা বলেছেন, এটি আসলে পুরো বিএনপির সেন্টিমেন্ট, যে আমরা তখন যদি একমত না হতাম তাহলে তো ওরা নির্বাচন বোধহয় দিত না, এই কারণে আমরা একমত হয়েছি। মানে এটা একটা কৌশল ছিল, ঠিক আছে, কিন্তু আসলে তার এটার ব্যাপারে কিন্তু একমত হয় নাই। এবং এই যে একমত না হয়ে আপনি একমত হওয়ার ভান করেছেন, এটা তো আপনি জাতির সাথে একটা প্রতারণা করেছেন। আপনি বলতেন তখন স্পষ্টভাবে যে আমাদের এগুলো নিয়ে আপত্তি আছে, সেটা না বলে আপনি যখন গণভোটের পক্ষে বললেন, গণভোটের পক্ষে আপনি বললেন যে যেভাবে ধানের শীষে ভোট দেবেন সেভাবেই হ্যাঁ মধ্যে ভোট দেবেন। তো তখন তো আপনি বলেন নাই যে আমার এই প্রশ্নে আপত্তি আছে, ওই প্রশ্নে আপত্তি আছে, তখন আপনি বলেন নাই। কিন্তু রাজনৈতিক কমিটমেন্টের জায়গায় আমরা কিন্তু নির্বাচনী প্রচারণার আগেও এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময়ও আমরা দেখেছি অনেক অজনপ্রিয় বিষয়ে বিএনপির যে ঐক্য মানে মতনৈক্য আছে, মানে বিরোধ আছে, সেটি বিএনপি স্পষ্টভাবেই বলেছে। সে কোথাও কোথাও এগ্রি করেছে, কোথাও কোথাও তার অবস্থান পরিষ্কার করেছে যে না, আমরা এটির সাথে একমত না, যেখানে তারা অজনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে রাজনৈতিক ইন্টেনশনটি তখন তো খুব খারাপ অর্থে মনে হয়নি না, খারাপ ভালোর ব্যাপার মানে না, ব্যাপার লুকানোর হচ্ছে যে চেষ্টাটা আমরা কম দেখেছি। আপনি আপনার দলীয় এজেন্ডার ঊর্ধ্বে উঠতে পারছেন না। ধরেন জুলাই সনদের মধ্যে বিএনপির অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট আছে, সেটা নিয়ে তো আমরা কথা বলছি না, ঠিক আছে, আপনার নোট অফ ডিসেন্ট আছে, থাকবে। আমরা বলছি যেগুলো গণভোটে এসেছে। এখন যেমন দেখবেন কালকে যে একটা কনস্টিটিউশনাল ড্রামা দেখলাম আমরা পার্লামেন্টে, সেখানে তারা সবাই জুলাই সনদ, অফকোর্স উই উইল ইমপ্লিমেন্ট জুলাই সনদ, এভাবে বলা হচ্ছে। আপনি গণভোটের ব্যাপারে বলেন যে 70% মানুষের রায়কে আপনি বলছে আমাদের 51% আছে, তো আপনি 51% দিয়ে 70%কে গিলে খেতে পারবেন? এটা কি হয় কখনো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোট করেন নাই, বেগম খালেদা জিয়া গণভোট করেন নাই। বেগম খালেদা জিয়া যখন 91 সালে গণভোট করেছেন, ওখানে সংবিধানের 16টা অনুচ্ছেদের ব্যাপারে জনগণের মতামত চাওয়া হয়েছে, 16টা। তো তখন কি এরকম আন্দোলিক প্রার্থীর মধ্যে যদি থাকতো, তখন বলতো যে আমি তো ভাই 4টা সংশোধনীর সাথে একমত না, 12টার সাথে একমত, তাহলে আমি কি করব? আপনি 3টা প্রশ্নের সাথে একমত, একটার সাথে একমত না, ইউ আর ফ্রি টু ভোট ফর নো। ভোট যখন হয়ে গেছে 30% আর 70%, 30% পিপল তো ভোট দিয়েছে নো, ফলে তারা কোনো না কোনো বিবেচনা নো দিয়েছে। আর 70% যারা কোনো না কোনো বিবেচনা হ্যাঁ দিয়েছে, এখন আপনি বলতে পারবেন না যে মানুষ এই প্রশ্ন বোঝে নাই। তো মানুষ আপনার দলীয় ইশতেহার বুঝেছে, এটা আমরা কিভাবে বুঝবো? আপনি তো বলেন যে আমার দলীয় ইশতেহার আমি ইমপ্লিমেন্ট করবো, আপনি তো দলীয় ইশতেহার দিয়েছেন নির্বাচনে 5 দিন আগে। একটু নাজমুল হাসানের কাছে আসি, একই প্রশ্ন, মানে অন্য প্রেক্ষাপটে। সেটা হচ্ছে যে সরকারি দল বলছে, বিএনপি বলছে হচ্ছে একটি বিশেষ কমিটি গঠন করার জন্য, কিন্তু এই একই আদেশের মধ্য দিয়ে যে গণভোট হয়েছে, সেই গণভোট বিএনপি দিতে বলেছে জনগণকে, এবং সেই গণভোটের আদেশের মধ্যে ছিল একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, সেই আদেশের মধ্যেই ছিল। এখন এসে সেই সংস্কার পরিষদ গঠনের বিপরীতে বিএনপির এই প্রস্তাব কেন, একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করার? আসলে এই আলোচনার পূর্বে আমাদেরকে ভাবতে হবে যে সংসদ কি, সংসদের গুরুত্ব কি। রাষ্ট্রবিজ্ঞানের জনক বা বিশিষ্ট চিন্তাবিদ অ্যারিস্টটল সংসদকে একটি রাষ্ট্রের জীবন প্রণালী হিসাবে বিবেচনা করেছেন। আবার অনেক দার্শনিক বলেছেন যে সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের আয়নার মতো, সংসদকে আপনি সার্বভৌম বলা যায়। তো এখন মানে সংসদ সংস্কার কমিশনের নামে আপনি আমাদের যে মুক্তিযুদ্ধের ভিত্তিতে গড়ে ওঠা যে
সংসদ বা সংবিধান সেটাকে ডিস্ট্রয় করার কোনো মানে হয় না। বিএনপি বরাবরই বলে এসেছে যে বিএনপি জুলাই সংস্কার প্রস্তাব এবং গণভোট এটাকে ওন করে, এটাকে মানে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংসদে কিন্তু একটি সংসদীয় কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে, যে সেখানে সরকারি দল, বিরোধী দল বা স্বতন্ত্র যারা আছে তাদের সবার মতামতের ভিত্তিতে যেটা গ্রহণযোগ্য হবে সেটাকে আমরা গ্রহণ করব। অর্থাৎ বিএনপি কিন্তু দরজা বন্ধ করে দেয়নি। বিএনপি বারবার বলছে যে যে বিষয়গুলো একটু আলোচনার প্রয়োজন, যেখানে বিশেষজ্ঞ মতামত নেওয়ার প্রয়োজন, সেইগুলোতে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এখন সরোয়ার তুষার যেভাবে বলছে যে সংশোধনী বাদ দিয়ে মানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের মধ্যে দিয়ে এটা করতে হবে, তাহলে কি আমরা মূল সংবিধানকে ছুঁড়ে ফেলবো? প্রশ্নটা কিন্তু রয়ে গেছে, যেটা আসলে আমার মনে হয় ঠিক হবে না। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যেখানে যেখানে মনে হয়েছে সেখানে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। অর্থাৎ তারা এটা কিন্তু পরবর্তীতে নির্বাচনী ইস্তেহারে প্রকাশ করেছে এবং সেজন্য দেশের মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে সংবিধান সংশোধন এবং অন্য অন্য সংস্কারগুলো করার ক্ষেত্রে। তা আমি মনে করি যে বিএনপি এখানে কোনো লুকোচুরি করেনি। বিএনপি প্রথম থেকেই যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া প্রয়োজন সেখানে সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। যেখানে যেখানে বিএনপি সংস্কার করবে সেটা কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছে। সেজন্যই আমি বলছি যে বিএনপি যে কাজ করছে এটা সঠিক পথেই এগুচ্ছে। সরোয়ার তুষার যেটা বারবার বলছে যে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে, হ্যাঁ, সংস্কারের মধ্যে দিয়েও সংশোধন করা যায়, আবার সংশোধনীর মধ্যে দিয়েও কিন্তু সঠিক জিনিসটা বের করা যায়। শরৎ তুষারের একটা পয়েন্ট হচ্ছে যে সংশোধনী তো কোর্টের আদেশে বাতিল হওয়ার নজির রয়েছে বাংলাদেশে। তো যেটি সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাথে কনফ্লিক্ট করে যেই সংশোধনী, সেই সংশোধনী আনার পরে সেটি যদি ভবিষ্যতে কোর্টের আদেশে বাতিল হয়ে যায় তখন সেই বিষয়টিকে মানে এটিকে পার্মানেন্ট করার কথা বলছে বিরোধী দল, মূলত এনসিপি জামাতের যেই বিরোধী দল। আমরা সেটি আসলে কিভাবে করে ওভারকাম করবে? আমরা একটা কথা সালাউদ্দিন সাহেবের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ওনার বক্তব্যে আমরা শুনেছিলাম যে এই আলোচনার মধ্য দিয়ে যদি কোনো বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হয় তখন যদি প্রয়োজন হয় সেই প্রয়োজন বোধে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। এটি প্রথম অধিবেশনে, সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেছিলেন। তো কিন্তু সেটি এখন নয় কেন? মানে এই মুহূর্তে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে সংকটটা কোথায়? এই মুহূর্তে সেটার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না। এটার যখন প্রয়োজনীয়তা আসবে, প্রয়োজন হবে, তখন এটা বিরোধী দলের এবং সকলের সাথে মানে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া যাবে। আর এখন যেটা সংসদে হচ্ছে আসলে মানে যেটা বারবারই দেখছি যে বিরোধী দল আলোচনায় থাকার জন্য এই ধরনের একটা বিতর্ক উস্কে দিচ্ছে। নির্বাচনের পূর্বেও তারা বিভিন্ন ধরনের আলোচনা কিন্তু নিয়ে এসেছিল। প্রথমে বলছে যে না, নির্বাচনের আগে সংস্কার করতে হবে। তারপর নির্বাচনের ঠিক অব্যাহতি পূর্বে পিআর পদ্ধতি নিয়ে একটা শোরগোল তুললো সারা দেশে। তারপর মানে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, এগুলো নিয়ে একটা আলোচনা হলো। গণভোট নিয়ে আলোচনা হলো যে না, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। মানে তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা বিতর্ক উস্কে দিয়ে আলোচনায় থাকা। কিন্তু আমি মনে করি যে এটা এখন আর বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশের মানুষ খুব সচেতন, তারা খুব ঠান্ডা মাথায় তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারে। তা আমি যেটা মনে করছি যে তাদের যে এই বিতর্ক, এটাকে আমি খুব খারাপ চোখেও দেখছি না। কারণ সংসদে তর্ক হবে, বিতর্ক হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, তারপর যে সঠিক সিদ্ধান্তটা সেটাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ এই আলোচনা, সমালোচনা, বিতর্কের মধ্যে দিয়ে যে একটা প্রাণবন্ত সংসদ গঠিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, এটাকে কিন্তু সবাই সাধুবাদ জানাতে হবে। না, এটি পরিষ্কার। মানে এই আলোচনাটাকে, এই বিতর্কটাকে হচ্ছে যে সরকারি দল হিসেবে বিএনপি ভালোভাবেই দেখছে, সেটি একরকমভাবে আমরা দেখতে পাই। এটি কেন বলছি, আমি একটু সরোয়ার ভাইয়ের কাছেই যেতে চাই যে আমরা কিন্তু এই যে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছে, সেই মুলতবি প্রস্তাব বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এটি 3 বার গ্রহণ করা হয়েছে এবং 33 বছর পরে কোনো স্পিকার মুলতবি প্রস্তাব গ্রহণ করেছেন। তো এর মধ্য দিয়ে কি আপনারা দেখেন না যে সরকারি দলের স্পিকার পদটি একটি নিরপেক্ষ পদ হলেও সেটি তো সরকারের একজন এমপি থেকে এসেছেন, কিন্তু সরকারের যে অ্যাটিটিউড, সরকারের যে ব্যাখ্যা করার প্রক্রিয়া বা অংশগ্রহণ করার আচরণ, সে আচরণ কি আপনাদের কাছে মানে পজিটিভ মনে হয় না? এক ধরনের
চেষ্টা আছে বলে মনে হয় না যে আলোচনার মধ্য দিয়ে যে কোনো সমস্যা সংকটকে মীমাংসায় আনা? আচ্ছা, এটা উত্তর করবো। এর আগে একটু বলি, এই যে সংসদ সার্বভৌম, এই কথাটা গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, খুব কনফিডেন্সের সাথে বলেছেন। বাংলাদেশের 16th অ্যামেন্ডমেন্টের রায়ে বলা হয়েছে সংসদ সার্বভৌম না। তার চেয়ে আমি একটা খুব সিম্পল প্রশ্ন করি, সংসদ যদি সার্বভৌম হয়, সংসদের আনিত সংশোধনী কিভাবে কোর্ট আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারে? করে তো। যে আপনি যদি সার্বভৌম হন, আপনার কোনো সিদ্ধান্ত, আপনার কোনো পরিবর্তন আরেকজন কেউ আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারবে? তাহলে সংসদ সার্বভৌম না। সার্বভৌম হচ্ছে বাংলাদেশের জনগণ। আর সংসদে যায় তারা যারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি আর মানে মালিক কিন্তু এক ব্যাপার না। এটা সবসময় গুলিয়ে ফেলছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো। এটা 90 সালেও এই তর্কগুলো ছিল যে সংসদ সার্বভৌম, কিন্তু সংসদ সার্বভৌম না। কারণ এটা ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম হতে পারে। বাংলাদেশের মানে যে এখানে সংবিধানের প্রাধান্য, সংবিধানের অধীনে সংসদ থাকবে। আর সংবিধানের প্রাধান্য কতক্ষণ? যতক্ষণ এটা জনগণের অভিপ্রায়ের সাথে আছে। পরিষ্কার ভাষায় লেখা আছে যে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে সংবিধানের প্রাধান্য থাকিবে। যতক্ষণ আপনি জনগণের অভিপ্রায়ের সাথে আছেন ততক্ষণ সংবিধানের প্রাধান্য। সেই সংবিধানের অধীনে সংসদ, ফলে সংসদ সার্বভৌম না। এইটা আমাদের সবার আগে খেয়াল রাখা উচিত। এই যে মুক্তিযুদ্ধের ভিত্তিতে গড়ে ওঠা সংবিধানকে ডিস্ট্রয় করার কথা, এটা কিন্তু আওয়ামী লীগ বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন? মার্শাল লর মাধ্যমে সংবিধান সংশোধনী করেছেন। এবং কি করেছেন? মূলনীতি পরিবর্তন করেছেন। একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্ত করেছেন। আমি কিন্তু এটা বিরোধিতা করছি না। আমি বলছি যে তাহলে কি উনি মুক্তিযুদ্ধের, উনি নিজে একজন মুক্তিযোদ্ধা, উনি স্বাধীনতার ঘোষক, উনি তো মূলনীতি ধর্মনিরপেক্ষতার জায়গায় এটা এনেছেন, একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। তারপর তিনি বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ আনেন নাই। মূলনীতি আপনি পরিবর্তন করে ফেলেছেন এবং সেটাকে আপনি নিয়ে এসেছেন পঞ্চম সংশোধনীর মধ্যে। সেই পঞ্চম সংশোধনী আওয়ামী লীগ এসে বাতিল করে নাই, আওয়ামী লীগের আমলে কোর্ট বাতিল করে নাই। ফলে এটাই হলো সংশোধনীর সমস্যা। উনি যে পরিবর্তনগুলো করেছেন, এই পরিবর্তনের 72-এর সংবিধানের বেসিক স্ট্রাকচারকে হিট করেছে, কিন্তু উনার ঐতিহাসিক সীমাবদ্ধতা ছিল এগুলোকে উনি আবার সংশোধনীর খোপের মধ্যে ঢুকিয়েছেন। ঢোকানোর ফল হচ্ছে পঞ্চম সংশোধনী বাতিল করেছে। আচ্ছা, আজকে যে আপনি পার্লামেন্টে ঢুকলেই দেখতে পাবেন একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লেখা আছে। তো এটা আপনি যে পরিবর্তন করলেন, আমি কিন্তু বললাম যে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু এটা যে আপনি পরিবর্তন করলেন, কোন সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করেছেন? এটা তো সংবিধানকে ভায়োলেট করে। ফলে এই যে নিজেদের প্রয়োজনে সংবিধানকে ব্যবহার করা, আবার যখন প্রয়োজন নাই তখন হচ্ছে আপনি এটাকে তোয়াক্কা করলেন না, এই থেকে বের হয়ে আসা উচিত। সেই পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার পরেও কিন্তু সেই যেই সংশোধনী আনা হয়েছিল সেটা কিন্তু বাতিল হয়নি। সেটা কিন্তু আবার কোর্ট কিন্তু বলছে যে এই অংশটুকু ঠিক থাকবে, মানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এই অংশটুকু রেখে যে পরিবর্তনের মূল যে জায়গাগুলো সেগুলোই তো কোর্ট বাতিল করে দিয়েছে। যেগুলো মানে অগুরুত্বপূর্ণ মাইনর সেগুলো রেখেছে, যেগুলো রাখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবারে আসেন যে এই যে সংস্কার ও সংশোধনী আমি একটু আগে বললাম মূল সংবিধানকে ছুঁড়ে ফেলবো কিনা। মূল সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা এখানে হয় নাই, কিন্তু এই সংবিধানের যেগুলো অগণতান্ত্রিক ধারা আছে সেগুলোকে পরিবর্তন করার কথা এসেছে। এবং সেই পরিবর্তনগুলো করলে আপনি সংশোধনীর স্কোপের মধ্যে করতে পারবেন না। এই আর্গুমেন্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ সময় ধরে হয়েছে এবং সেখানে বিএনপির ইনপুট ছিল। কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে, এই গাঠনিক ক্ষমতা নিয়ে সালাউদ্দিন ভাইয়েরই বক্তব্য আছে কমিশনের ভিতরে, এবং সেখানে তিনি বলেছেন যে গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ। এটা আগামী পার্লামেন্ট মানতে বাধ্য থাকবে। গতকালকে তিনি বলেছেন যে এক সংসদ আরেক সংসদকে কি বাইন্ড করে দিতে পারে? এটা তো এক সংসদ আরেক সংসদকে বাইন্ড করছে না। তিনিই বলেছিলেন তখন, একদম আমি বাজিয়ে শোনাতে পারবো, তিনি বলেছেন যে এটা জনগণ ডিরেক্টিভ দিচ্ছে সংসদকে, সুতরাং এটা ওই সংসদ আরেক সংসদকে ঠিক করে দিচ্ছে, ব্যাপারটা সেরকম না। এটা জনগণের সার্বভৌম ক্ষমতার একটা এক্সারসাইজ হিসেবে দেখতে হবে। আচ্ছা, এবার আসেন যে ওই মানে গুড জেস্চারগুলো, অবশ্যই কিছু গুড জেস্চার আছে সরকারের তরফ থেকে, অংশগ্রহণ বা বিরোধী দলকে স্পেস দেওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু আপনি যেগুলো মৌলিক পরিবর্তন সেগুলোর প্রশ্নে যদি আনকম্প্রোমাইজিং থাকেন, সেগুলোর প্রশ্নে যদি আপনার জায়গা থেকে অবস্থান থেকে না সরেন, এবং যেগুলোর ব্যাপারে ইতিমধ্যেই ন্যাশনাল কনসেনসাস গড়ে উঠেছে, জাতীয় ঐক্যমত্য গড়ে উঠেছে, সেগুলো যদি আপনি ভায়োলেট করেন তাহলে কিন্তু এটার আর কোনো মূল্য থাকে না। পার্লামেন্টে গিয়ে বিরোধী দল হইচই করবে, তাতে সরকার জানে যে আমার তো 2/3 আছে, তাতে কিছুই যায় আসে না। ফলে এইটুকু সে করতে দেবে যাতে তাকে গণতান্ত্রিক দেখায়। কিন্তু যে পরিবর্তনগুলো করলে আমাদের রাষ্ট্র গণতান্ত্রিক হবে, সেই পরিবর্তনগুলো যদি আপনি না করেন, আপনি কতগুলো ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে এটা তো আমরা খেয়াল করছি না। মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন অধ্যাদেশ, এই যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো যেটা অন্তর্বর্তী সরকারের আমলে ছিল, এই একটা অধ্যাদেশও এই সরকার অনুমোদন করবে না, সবগুলো ল্যাপস করে দেওয়া হচ্ছে। এই যে বলা হচ্ছে না যে 133টা অধ্যাদেশ, 133টা অধ্যাদেশের মধ্যে সরকার সংখ্যার খেলা খেলছে, বলছে যে 113টা আমরা
একমত হয়েছি। ওই 113টা কি? ওই 113টা হচ্ছে নাম পরিবর্তন। বেশিরভাগের মধ্যে শেখ পরিবারের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, সেগুলো অধ্যাদেশ দিয়ে পরিবর্তন করা হয়েছে। কিছু দাড়িকমা পরিবর্তন, এইসব পরিবর্তনগুলো সরকার সব মেনে নিয়েছে। কিন্তু যেগুলো মেজর, মানবাধিকার কমিশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন, গুম প্রতিরোধ কমিশন, সেটাকে আপনি ওই মানবাধিকার কমিশনকে যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে, যে স্বয়ং আপনি সুমোটো নিজের মানে স্বয়ংক্রিয়ভাবে আপনি যে কোনো একটা ঘটনা তদন্ত করতে পারবেন, সেই ক্ষমতাটা তার কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকার কি বলেছে যে এই অধ্যাদেশগুলো আমরা এগুলো ল্যাপস করে দেওয়ার প্রস্তাব এসেছে? না, এগুলো ল্যাপস করে দেওয়ার প্রস্তাব আসছে। ভুল ব্যাখ্যা দিলে তো হবে আমি না। ডকুমেন্ট দেখে বলছি। সরকার বলেছে যে আমরা কিছু অধ্যাদেশ সরাসরি বাস্তবায়ন করব, কিছু অধ্যাদেশের আংশিক পরিবর্তন সংশোধনী হতে করবো। পারে। আচ্ছা, কি হ্যাঁ। সংশোধনী করবে তাও সরকার? তাও সরকার বলেছে এটা আলোচনার মধ্যে দিয়ে। না না না, আলোচনার মধ্যে না, ঠিক আছে, ওখানে কিন্তু অলরেডি আলোচনা হয়েছে। এখন বিশেষ সরকার কমিটি, তুমি যদি বলো এই যে- বিষয়ে আপনার থেকে শুনবো আমি বিশেষ একটু কমিটি আগামী কালকে রিপোর্ট দেবে। জি। বিশেষ কমিটি রিপোর্ট দেবে। আমি ডকুমেন্ট দেখে বলছি যে আংশিক পরিবর্তনের কথা বলছে না, সংশোধনী করে আনবো। সংশোধনীটা কি? গুম কমিশনের প্রতিবেদনে বলা ছিল, মানে ওই অধ্যাদেশের মধ্যে বলা আছে যে আপনি যে মানবাধিকার কমিশন, সে চাইলে স্বয়ংক্রিয়ভাবে তদন্ত করতে পারবে এবং আদালতের মাধ্যমে সে ব্যবস্থাও নিতে পারবে। কিন্তু এটাকে পরিবর্তন করে বলা হচ্ছে যে যেহেতু এর সাথে রাষ্ট্রের সংবেদনশীল সরকারি বাহিনীর জড়িত থাকার অতীত নজির আছে, সুতরাং এটা করা যাবে না। আপনি একদম এই ভাষা, আমার কাছে, আমি এগুলো পিডিএফ আছে, আমি সবগুলো দেখেছি। তা এই পরিবর্তনগুলো আপনি, এবং সে বিএনপি হলো সেই দল যার এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে তো গুমের ভিকটিম। বিএনপির শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে। তাহলে আপনি এটা, এই গুম প্রতিরোধ কমিশন ওভাবে থাকলে, স্বাধীনভাবে কাজ করলে, সরকারি বাহিনীগুলোর একটা অ্যালার্ট থাকবে, তারা এই কাজটা করতে যাবে না। তাহলে আপনি সেটা করতে দিচ্ছেন না কেন? তারপর হচ্ছে আপনি দুদকের ক্ষেত্রে বলা আছে যে দুদক হলো ওই সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান নিয়োগ হবে, সেখানে সরকারি দলের লোক থাকবে, বিরোধী দলের লোক থাকবে, ইন্ডিপেন্ডেন্ট আরও কিছু লোক থাকবে। তো আপনি সেগুলো করতে মানে সেখানে বিএনপি চায় আগের মতো নিয়োগ, অর্থাৎ রাষ্ট্রপতির মাধ্যমে মানে নিয়োগ। সেটি এখনো পর্যন্ত পরিষ্কার নয়, মানে এটা না, না, 133 এর মধ্যে এটা কালকেই পরিষ্কার দেখতে পাবেন আপনি। সিদ্ধান্তে আসবে। আসা যাবে। যে এই বিষয়, মানে এরকম কি কোনো বিষয় রয়েছে যে 133টি অধ্যাদেশের মধ্যে? এনসিপি এবং ওরা তো সুন্দর করে বলছে যে সংস্কার চায়, গণভোট চায়, সবকিছুর সফল বাস্তবায়ন চায়। জি। বিএনপি যখন এই সংস্কার যে সনদ, সেখানে যে স্বাক্ষর করলো, এনসিপি স্বাক্ষর করে নাই কেন? ওরা তো সেদিন দেখলাম কক্সবাজারে যে রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে গেছে। এটা অনেকগুলো জাতীয় পত্রিকায় নিউজ হলো যে সংস্কারের জাতীয় সনদ স্বাক্ষর হচ্ছে, এনসিপি সেখানে নেই, সেখানে তারা কক্সবাজারে গিয়েছে। আবার আমি দেখলাম যে নির্বাচনেরও 2 দিন পরে তারা ইউনূস সাহেবের কাছে যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো। মানে ওদের যদি সংস্কারের এতই গুরুত্ব থাকতো, প্রথমেই তো সহযোগিতা করতো। কিন্তু এটাই তো দুরসন্ধি যে তারা নির্বাচনের আগে কোনো কিছুতে স্বাক্ষর করলো না, কোনো কিছুতে মানে অংশগ্রহণ করলো না, নির্বাচনের পরে যে তারা তড়িঘড়ি করে যে জুলাই সনদে স্বাক্ষর করলো, গণভোটে বললো যে হ্যাঁ গণভোটের এগুলো এখন বাস্তবায়ন করতে হবে। কাজেই এটা আসলে এক ধরনের দুরবসন্ধি বা নিজেদেরকে আলোচনায় রাখার একটা পদ্ধতি, এটা মানে এনসিপি এবং জামাত করছে। আপনার এই যে যেই অধ্যাদেশগুলো সংসদে আনা হচ্ছে, সেখানে কিছু অধ্যাদেশকে সংশোধিত আকারে আনার প্রস্তাব করা হয়েছে। এই বিষয়গুলো কি আসলেই সরকারের পক্ষ থেকে কিছু অধ্যাদেশকে সংশোধিত অথবা বাতিল করার এরকম কোনো প্রক্রিয়ার মধ্যে আছে কিনা? মানে সরকার কিন্তু এ ব্যাপারে খুবই স্পষ্ট ধারণা দিয়েছে যে আমরা কিছু অধ্যাদেশ হুবহু এটা বাস্তবায়ন করব, কিছুতে আংশিক পরিবর্তন হতে পারে, সেটাও বিরোধী দলের সকলের সাথে আলোচনা করে করব। আর যেটা একেবারেই মানে কষ্টকর বা অসম্ভব, সেটাও বিরোধী দলের সাথে আলোচনা করে বেটার কোন সিদ্ধান্ত নেওয়া যায় তারা নেবে। অর্থাৎ সরকার কিন্তু এককভাবে কোনো জিনিস চাপিয়ে দেবে এটা কিন্তু বলছে না। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা সবাই মিলে একটি কমিটি করে আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসগুলো বাস্তবায়ন করব। এখন গণভোটে যে কথা বলা আছে, যেসব সংস্কারের কথা বলা আছে, সেইগুলো যে হুবহু আমাকে বাস্তবায়ন করতে হবে তার কি কোনো গ্যারান্টি আছে? বিএনপি তো ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে জুলাই সনদ স্বাক্ষর করেছে এবং বিএনপি তার নির্বাচনের ইস্তেহারে সব কিছু সকল সংস্কারের রূপরেখা দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েছে। বিএনপি প্রায় 50-51% ভোট পেয়ে সরকার গঠন করেছে। বিএনপির কি দায় নাই? জনগণের কাছে দায় নাই? সরওয়ার তুষার নিজেও তো একটা সংসদীয় আসনে নির্বাচন করেছে। ওকে যদি জনগণ নির্বাচিত করত, ও এমপি হতো, ও একটি মানে সরকারি বরাদ্দ একটা গাড়িতে চলতো, গাড়িতে একটা জাতীয় সংসদের পতাকা থাকতো, কিন্তু জনগণ সরওয়ার তুষারকে ভোট দেয় নাই। জনগণ আমাকে ভোট দিলে, জনগণ আমাকে সংসদে পাঠালে আমি জনগণের কথা শুনেই তো রাষ্ট্র পরিচালনা করব। আমি
কোন প্রস্তাব বা কি, এগুলো আমি মানি। আমাদের নেতারা কিন্তু স্পষ্টই বলেছে যে জুলাই সনদ এবং গণভোট এটা আমরা অক্ষরে অক্ষরে অনুচ্ছেদ বিশ্লেষণ করে বাস্তবায়ন করব। বিএনপি তো এটার বিরোধী না, কিন্তু বারবার জামাত এবং এনসিপি মানে দেশে একটা মতবাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে যে বিএনপি এই সংস্কারের জুলাইয়ের বিপক্ষে। হ্যাঁ, এই সংস্কারের বিরোধী বা জুলাইয়ের বিপক্ষে। তা আমি সেটা আজকে সংসদে দেখলাম যে Right, আমি সরকারি মনে দলের করি যে আসলে সাংসদরা তাদের এই বিষয়ে এই কথা ধরনের বলছেন। স্ট্র্যাটেজি কোনো ফল বয়ে আনবে না। নির্বাচনের আগে তারা যেমন বলেছিল আমরা সংস্কার চাই, সংস্কার না হলে নির্বাচন হতে দেব না, আমরা পিআর চাই, পিআর না হলে নির্বাচন হতে দেব না, আসলে কোনো কিছুই কিন্তু হয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে যে জনগণ সার্বভৌম, জনগণের মতামতকে রেসপেক্ট করতে হবে। জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাব। তুষার, এই একই বিষয়টাই একবার বলতে চাই, সেটা হচ্ছে আপনি বারবার বলছিলেন যে গণভোটের পক্ষে প্রায় 68% ভোট পড়েছে, কিন্তু সেই যারা সরকার গঠন করলো বিএনপিও তো হচ্ছে জনগণের 51% ভোট পেয়েছে, অবশ্যই মানে পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে তারা সরকার গঠন করেছে বিএনপির দল হিসেবে। সেই 51% ভোটার যারা বিএনপিকে ভোট দিল, বিএনপিকেও তার তফসিলে ক্লিয়ারলি বলেছে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে যদি সরকার গঠন করে, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, স্পষ্টভাবে তারা বলেছে উইথ নোট অফ ডিসেন্ট। এখন যেই 68% মানুষের হ্যাঁ ভোটের কথা বিরোধী দল বলছে, একই সাথে তো 51% মানুষও বলতে পারে যে আমরা বিএনপিকে ম্যান্ডেট দিয়েছি বিএনপির প্রস্তাবিত উইথ ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট সহ যে জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। এখানে একটা ছোট্ট প্রশ্ন আমি জুড়ে দেই, আসলে গণভোট গুরুত্বপূর্ণ না জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ? না, সেটি আরেকটি ভিন্ন আলোচনা। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট কিন্তু জাতীয় সংসদের বাইরে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। যেমন ব্রিটেনে ব্রেক্সিট হওয়ার সময় হয়েছে, স্কটল্যান্ড রেফারেন্ডাম হয়েছে, যেটি সেখানকার সংসদ কিন্তু স্কটল্যান্ডকে আলাদা হওয়ার পক্ষে ছিল না, তারা না এর পক্ষেই ক্যাম্পেইন করেছে। তারপরে গণভোটের পরে কোনটা প্রিভেইল করলো? স্কটল্যান্ড সেখানে নাই জয়যুক্ত হয়েছে, কিন্তু ব্রেক্সিটের ক্ষেত্রে হচ্ছে তারা পক্ষে ছিল না, কিন্তু হ্যাঁ যুক্ত হয়েছে। না, মানে যদি এরকম হয় যে সংসদের একটা অবস্থান আছে, হ্যাঁ, তারপরও এবং তারা গণভোটের ভিন্ন পক্ষেই একটা, অবস্থান তখন নেবে। কি? হ্যাঁ, কি গণভোটের পক্ষে কোনটা অবস্থান prevail নেবে। করবে? হ্যাঁ, সেটাই আমি ক্লারিফাই করছিলাম, কিন্তু আমি ডেমোক্রেসি, যেটা এই যে রুশোর কথা তুলেছেন না আইনমন্ত্রী, তো রুশোর ওই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির প্রধান কথা হচ্ছে জনগণের ডিরেক্ট না, ডেমোক্রেসি। কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আপনি যে 68% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, যেই 51% কথা বলছেন, কিন্তু 51% মানুষ তো বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপির যে সরকার পরিচালনা ইস্তেহার ঘোষণা করেছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে উইথ নোট অফ ডিসেন্ট, সেটি বাস্তবায়ন করার জন্য এই 51%কে আপনি বাদ কিভাবে দেবেন? এটি তো বাংলাদেশের একটি মূল সংখ্যাগরিষ্ঠ মানুষ। 51%কে কেউ বাদ দিতে চাচ্ছে না। এই 51%-এর মধ্যে কি ওই যারা 68% ভোট দিয়েছে তারা নাই? আছে কিনা? আমি তো দেখছি অনেকেই ছাত্রদলের নেতারা কিংবা আপনার বিএনপি তৃণমূলের অনেক নেতা গতকালকে থেকে ফেসবুকে 2টা ব্যালটের ছবি দিয়ে পোস্ট করছে যে একটা ধানের শীষে তারা সিল মেরেছে, একটা হ্যাঁ মধ্যে সিল মেরেছে। তারা বলছে যে আমি হ্যাঁ, আমার নেতার কথা শুনে আমি হ্যাঁতেও ভোট দিয়েছি, আমি ধানের শীষেও ভোট দিয়েছি, তাহলে এখন হ্যাঁ বাস্তবায়ন হচ্ছে না কেন? এই প্রশ্ন করাতে ছাত্রদলের এক নেতাকে, লালমনিরহাটের এক নেতাকে 1 ঘন্টা নোটিসে বহিষ্কার করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন যে সে তার নেতার কথা শুনে গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন করেছে, এখন সে বলতেছে ফেসবুকে একটা পোস্ট দিছে যে আমি গণভোট বাস্তবায়ন দেখতে চাই, গণভোট নিয়ে টালবাহানা চলবে না। শুধু এই পোস্টের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এখন দেখেন 51% যে ম্যান্ডেট, এটা কোন ম্যান্ডেট? এটা হচ্ছে ল মেক করার ম্যান্ডেট দিয়েছে আপনাকে। আপনার দলীয় ইশতেহার জনগণ পছন্দ করেছে, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, সেই ইশতেহার তো শুধু ফ্যামিলি কার্ড না, সেই ইশতেহারে কিন্তু স্পষ্টভাবে বলা আছে সংবিধান সংশোধন একটি চ্যাপ্টার রয়েছে, সংস্কার একটি চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারে স্পষ্ট করে বলা হয়েছে যে জুলাই সনদে যেটি বিএনপি স্বাক্ষর করেছে, যেখানে উইথ নোট অফ ডিসেন্ট বিভিন্ন জায়গায় তাদের যে মতবিরোধ রয়েছে সেটি সহ তারা বাস্তবায়ন করবে। মানুষ কিন্তু সেই ইশতেহার দেখে ভোট দিয়েছে বিএনপিকে। মানুষ 2টো ভোট দিয়েছে, দুটোর মানে একটা ম্যান্ডেট দিয়ে আরেকটা ম্যান্ডেটকে আপনি গিলে ফেলতে পারবেন না। 51%-এর ম্যান্ডেটের ফাংশন আর 70% ম্যান্ডেটের ফাংশন আলাদা। 51% ম্যান্ডেট অবশ্যই আপনার ওই দলীয় ইশতেহার কিংবা জুলাই সনদ নিয়ে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আপনি বাস্তবায়ন করবেন, এটা নিয়ে আমরাও বিরোধিতা করছি না। কিন্তু যেটা গণভোট, সেই গণভোট তো আপনাকে অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করতে হবে। কারণ আপনি বলেছেন নির্বাচনের আগে 5 অক্টোবর যে জনগণের গণভোটের রায় হবে সার্বভৌম, এটা সংসদ মানতে বাধ্য থাকবে। সালাউদ্দিন আমাদের সমস্ত মিডিয়া আপনারাও কভার করেছেন, এই কথা তিনি বলেছেন।
আপনি কি এটা অস্বীকার করবেন, এটা বলেন নাই? গণভোটের যে প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলো কিন্তু জুলাই সনদ দিয়ে সমর্থিত না। গণভোটের প্রশ্নগুলো না, এসেছে জুলাই সনদ দ্বারা জুলাই সনদ সমর্থিত কি সমর্থিত স্বাক্ষরের না, পর এটা তো প্রশ্ন না। সংস্কার কমিশনের আরোপিত সিদ্ধান্তের ভিত্তিতে। তো এখানে কিন্তু একটা বড় প্রশ্ন, না, তাহলে আপনি বলতেন রাষ্ট্রবিজ্ঞানীরা, এটা আমি যেহেতু বলতেছি, একটু ভাই, রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু যেহেতু এই প্রশ্নটা তুলতেছে যে গণভোটের যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে সেগুলো কিন্তু সামাজিক এবং রাজনৈতিক সমর্থনের প্রয়োজন ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই কমিশন জুলাই সনদের বাইরে যে তাদের প্রতিবেদন অনুযায়ী এই প্রশ্নগুলো সেই উত্থাপিত সময় করেছে। কিন্তু বিএনপি এর বিষয়ে Note of dissent দিয়েছিল। বিরোধিতাও Right. করেছে। না, বিরোধিতা না, করেছিল। BNP বিরোধিতা দেখেন করেছে যে জুলাই সনদের আদেশে। তাহলে এই একটু ঐক্যমত্য আদেশে। কমিশন কত বড় প্রতারণা করেছে জাতির সাথে। আর একটা প্রতারণা করেছে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল নোট অফ ডিসেন্ট সহ। এটা জাতি দেখেছে, সমস্ত মিডিয়া এটা প্রকাশ করেছে। কিন্তু যখন তারা এটা বই আকারে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো, তখন সমস্ত রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্টটাকে গায়েব করে দিল। তাহলে এটা কি জাতির সাথে একটা মস্ত বড় প্রতারণা না? যে একটা মানে কি পজিশনে থেকে এই ধরনের মানে প্রতারণামূলক কাজ করবে, এটা জাতি কিন্তু হতবাক হয়ে গিয়েছিল। বিএনপিও হতবাক হয়ে গিয়েছিল যে এটা কি করলো তারা জাতির সাথে। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সময় তাহলে এই আমরা সেই বিরোধ দেখেছি, আমরা বিএনপির পক্ষ থেকে সেই বিরোধের কথা আমরা শুনেছি, দেখেছি, গণমাধ্যমে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরও সেই প্রশ্নটি ক্লিয়ার হওয়ার আগেই কেন হচ্ছে বিএনপি সেটি মেনে একটি নির্বাচনে গেল? আসলে অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা এসেছে, আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি, বা আমার রাজনৈতিক দলের নেতা যারা তারাও কিন্তু বলে আসছেন যে জুলাই সনদ, সংস্কার, গণভোট কোনো কিছুতেই আমাদের কোনো বিরোধিতা নেই। আমরা এগুলো ধাপে ধাপে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। কিন্তু জামাত এবং এনসিপি জাতির কাছে বোঝাচ্ছে যে না, বিএনপি এগুলোকে সমর্থন করছে না। এটা তাদের একটা দুর্বসন্ধি, বা তারা আলোচনায় থাকার জন্য এই কাজটা করছে। কিন্তু আমি তো তুষার যেটা বলছে যে না, বিএনপি এখান থেকে সরে যাচ্ছে, বিএনপি এখান থেকে সরে গেছে। কিন্তু আমাদের নেতারা তো বারবার বলছে যে না, আমরা তো এখান থেকে সরে যাইনি, আমরা তো এটাকে ওন করি, আমরা স্বাক্ষর করেছি, আমরা এটাকে ওন করি, এটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব, বাস্তবায়নের জন্য আমরা বিরোধী দলের সহযোগিতা নিব, তাদের মতামত নেব। আপনার এই একই প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চাই। আমরা অনুষ্ঠানের শেষের দিকে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা সংসদে দেখলাম যে এই জুলাই সনদে এই গণভোটের যে আদেশ, সেই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না, অসাংবিধানিকভাবে দিয়েছেন এমন বক্তব্য আমরা শুনেছি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। নির্বাচন কমিশন, সংবিধান সংস্কার পরিষদ শপথ নেওয়াটা সেটি অসাংবিধানিক হয়েছে। এই যে বিভিন্ন বক্তব্য আসছে, আমরা কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা প্রায় 17 বছর পরে এই একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরেছি, এবং সেটি গত নির্বাচনের মধ্য দিয়ে। এর মধ্য দিয়ে কি একটা নির্বাচনী প্রক্রিয়াকে এক ধরনের প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে বলে মনে হয়? না, এখানে কিন্তু বিএনপির যে মতামত সেটা কিন্তু খুবই স্পষ্ট। বিএনপি বলেছে যে ঠিক আছে, গণভোটের জন্য একটি রাষ্ট্রপতি অধ্যাদেশ হয়েছে, গণভোট সফল হয়েছে, ইটস ওকে, আমরা এটাকে অন করি, ঠিক আছে। কিন্তু এই অধ্যাদেশকে সংবিধানে সন্নিহিত করা, এটার প্রয়োজন নাই। অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে, ইটস ওকে, এটা সংসদে বা সংবিধানে সন্নিহিত করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এটা কিন্তু একটা রোমান আইনের ডকট্রিন আছে যে কোনো কাজ সেটা যদি প্রয়োজন না থাকে তারপরেও যদি হয়ে যায়, তাহলে সেটা নেসেসিটি অফ ডকট্রিন অনুযায়ী বৈধ, ঠিক আছে। গণভোট যেটা হয়ে গেছে এটা বৈধ, কিন্তু এটা তো বাস্তবায়ন করতেও আমরা রাজি আছি। আমরা তো বলছি না যে না, গণভোটের যেটা বলছে যে এই অধ্যাদেশটি আমরা সংবিধানে সন্নিহিত করব না, কারণ এটার আর কোনো প্রয়োজন নেই। সমস্যাটা কিন্তু এখানে, আমি কি বোঝাতে পেরেছি? যে বলছে আপনাদের বক্তব্য হচ্ছে যে এই অধ্যাদেশটি সংবিধানে সন্নিবেশিত, মানে পাশ করার মধ্য দিয়ে বা এই আদেশটি বাস্তবায়ন করার মধ্য দিয়ে এটা একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে যাবে, মানে কিন্তু যেহেতু হয়েছে সেহেতু সেটিকে মেনে নেওয়া হচ্ছে। সরোয়ার তুষার, এই যে আলোচনা,
এই যে সংবিধান সংস্কার অথবা সংশোধন, এই আলোচনার মধ্য দিয়ে এখন প্রশ্ন আসছে যে রাষ্ট্রপতির আদেশ কতটুকু বৈধ অবৈধ, নির্বাচন প্রক্রিয়া কতটুকু বৈধ অবৈধ। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হলো, বা আমরা যে গণতান্ত্রিক পরিবেশ, সরকারের কথা বাদই দিলাম, যে একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরলাম 17-18 বছর পরে, বিরোধী দল এবং সরকারি দলের এই মতবাদিক অথবা এই সংকটকে কেন্দ্র করে পুরো প্রক্রিয়াটি একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছে কিনা, এর দায় কিন্তু বিরোধী দলকেও নিতে হবে ভবিষ্যতে। না দেখেন, দায় ঠিক আছে, বিরোধী দলের যেটুকু দায় সেটা নেবে, কিন্তু আপনি ভাই কি বললেন যে গণভোটের অধ্যাদেশটা আর প্রয়োজন নেই, এই কারণে আমরা এটা আইনে পরিণত করব না, কিন্তু গণভোট তো হয়ে গেছে যেহেতু, সুতরাং এটা বৈধ। তো আপনি গণভোটের প্রশ্ন নিয়ে গতকালকে এত প্রশ্ন তুললেন কেন? গণভোট তাহলে আপনি মেনে নেন, সংসদে গণভোটের প্রশ্ন আপনি মানে তাহলে গণভোটের প্রশ্ন নিয়ে এত প্রশ্ন করার কারণ কি? যদি আপনি মনে করেন যে গণভোট ঠিক আছে, অধ্যাদেশটা আমরা নেব না, গণভোটের ফলাফলটা আমরা বাস্তবায়ন করবো, তাহলে ডু ইট। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে কোন স্কোপে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করেছে কিনা এটা রায় উনি দিচ্ছেন। আপনি ভেবে দেখেন ব্যাপারটা, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা সংবিধান লঙ্ঘন করেছে, এই কথা বলতে পারে আদালত, আপনি বলবেন কেন? তিনি আরও বললেন যে আমি রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছি, রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী যদি কোনো পরামর্শ দিয়েছেন কি দেন নাই, আপনি জানেন বাংলাদেশের সংবিধান বলছে এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। কিন্তু তিনি তখন কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন না যখন তিনি জিজ্ঞেস করেছেন এবং বললেন যে একটা অশ্বডিম্ব, একটা অবৈধ ডিম্ব, রাজহংস একটা অবৈধ ডিম্ব। এই যে কনভারসেশন, আপনি কোন স্কোপে কোন ক্যাপাসিটিকে রাষ্ট্রপতিকে এই প্রশ্ন করেছেন, এবং তিনি আপনার সাথে যে কনভারসেশন না তিনি এই প্রশ্ন করেননি, তিনি প্রশ্ন করেছেন, তিনি বলছেন যে তিনি রাষ্ট্রপতিকে প্রশ্ন করেছিলেন আপনি কি এটা পারেন কিনা, রাষ্ট্রপতি বলেছেন তিনি পারেন না। এই যে রাষ্ট্রপতিকে একজন দলের নেতা, আমি কি রাষ্ট্রপতিকে এই প্রশ্ন করতে পারবো? অন্য কোনো দলের নেতাকে এই প্রশ্ন করতে পারবে? তাহলে তিনি তো তখন শুধু একটা রাজনৈতিক দলের নেতা ছিলেন। একটা রাজনৈতিক দলের নেতা হয়ে একটা সাংবিধানিক পদকে আপনি এই প্রশ্ন করতে পারেন কিনা, আমি সেটা নিয়ে প্রশ্ন করছি। যেহেতু সালাউদ্দিন ভাইয়ের সমস্ত কথার মধ্যে সংবিধান মূল ফোকাসে থাকে, তাহলে এটা আপনি বলেন যে আপনার এই কাজটা সাংবিধানিক ছিল কিনা, কিংবা রাষ্ট্রপতি যে আপনাকে উত্তর দিল ওইটা সাংবিধানিক ছিল কিনা। তিনি তো তার শপথ ভঙ্গ করেছেন, তিনি তো আপনার সাথে এই কনভারসেশন করতে পারার কথা না। সৌজন্য সাক্ষাৎ করবেন, আপনি তার বাসায় গিয়ে সেমাই খাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি একটা সাংবিধানিক পদ, একটা রাজনৈতিক দলের নেতাকে এ ধরনের কনভারসেশনে লিপ্ত হতে পারেন কিনা। ফলে রাষ্ট্রপতি তো এখানেও সংবিধান লঙ্ঘন করেছেন, আরও অন্যান্য জায়গায় তো করেছেনই। তারপর দেখেন মূল ব্যাপারটা কি। মূল ব্যাপার, অন্তর্বর্তী সরকারের আমলের সময় আমরা বললাম যে রাষ্ট্রপতিকে আপনারা মানে অপসারণ করেন, তখন বলা হলো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, স্পিকার যেহেতু নাই। এখন তো সাংবিধানিকভাবে করা সম্ভব, অভিশংসন আপনারা প্রস্তাব করলেন না কেন? এতদিন ধরে পার্লামেন্ট চলছে, সরকারি দল ধন্যবাদ দিচ্ছে রাষ্ট্রপতিকে এই ধন্যবাদ ভাষণের প্রস্তাবে, আপনারা তার অভিশংসনের প্রস্তাব তুলছেন না কেন? যে তিনি তো বহুভাবে দুর্নীতিগ্রস্ত, তিনি সংবিধান লঙ্ঘন করেছেন একাধিকভাবে। বিরোধী দলও তো ধন্যবাদ দিচ্ছে তার, না ধন্যবাদ দিচ্ছে না, ধন্যবাদ না আপনারাও দিচ্ছেন। 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার, বিএনপির অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি, তার উদ্বোধনী ভাষণ বিএনপি ওয়াকআউট করেছিল, পরবর্তী কি ধন্যবাদ ইয়াতে অংশ নেয় নাই, নিয়ে বলেছে যে আমরা ধন্যবাদ দেব না। এখানে একটি প্রশ্ন তো বিএনপি বারবার করছে, সরকারি দল বারবার করছে, যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার জন্য বিরোধী দলের এত কথা বা এত দাবি, সেই রাষ্ট্রপতির অধীনেই কিন্তু হচ্ছে যে শপথ নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের, সেই রাষ্ট্রপতির অধীনেই হচ্ছে যে এই আপনাদের এনসিপির 2 জন উপদেষ্টা হচ্ছে যে শপথ নিয়েছিলেন। তো তখন রাষ্ট্রপতি তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আমাদের খুব সময় একেবারে সংক্ষেপে, 30 সেকেন্ডস এবং 30 সেকেন্ডস। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি একরকম। আরেকটা জিনিস হচ্ছে, আইনমন্ত্রী গতকালকে একটা ভুল কথা বলেছেন যে নাহিদ ইসলাম যে প্রক্রিয়া নিয়োগ প্রাপ্ত হয়েছে আমি একই প্রক্রিয়া নিয়োগ প্রাপ্ত হয়েছে। নো, আপনি সরকার গঠনের আগে 106 এর রেফারেন্সের আগে আপনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন। তাহলে নিয়ম হচ্ছে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী পরামর্শ দেবেন, সেই প্রক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল হবে। সেরকম কোনো প্রক্রিয়া এর মধ্যে ঘটেছে? নাহিদ ইসলাম তো উপদেষ্টা হয়েছেন, 106 এর রেফারেন্স এসছে, সেই রেফারেন্সের ভিত্তিতে একটা সরকার গঠিত হয়েছে। আপনি তো সেই প্রক্রিয়া হন না, আপনি তো তখন তো রাষ্ট্রই নাই, আপনি অ্যাটর্নি জেনারেল হয়ে গেছেন। ফলে তার নিয়োগ প্রক্রিয়াটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে, কিন্তু এই প্রশ্নটা তিনি গতকালকে এড়িয়ে গেছেন। এক সময় একেবারে শেষ না ভাই, আপনি যদি শেষ করেন মানে 30 সেকেন্ড। সময়ের প্রেক্ষিতটা খুবই গুরুত্বপূর্ণ। তুষার যেটা বললো, তখন একরকম সময় ছিল, এখন একরকম সময়। আমাদের কাছেও তো তখন একরকম সময় ছিল, এখন একরকম সময়। মোট কথা হচ্ছে আজকের আলোচনা যে সরকারি দল বিরোধী দল যে কোনো বিষয়ে ঐক্যমত্যভাবে আলোচনা করে, আলোচনা তর্ক বিতর্ক করে দেশটাকে সমৃদ্ধ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু মানে সেটির এক ধরনের চর্চা আমরা দেখার চেষ্টা করছি সংসদে। আমরা মুলতবি প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে দেখছি, আমরা আলোচনাটা প্রাণবন্ত হচ্ছে, এটি সত্যি কথা। গণমাধ্যম কর্মী হিসেবে আমাদেরকে স্বীকার করতে হবে, এবং আমার ধারণা বিরোধী দল সরকারি দল 2 পক্ষেই স্বীকার করতে হবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এই বিতর্ক বিশেষ করে হচ্ছে সংবিধান নিয়ে, সংবিধান সংস্কার এবং সংশোধনী, এই বিতর্ক হচ্ছে যে এক ধরনের রাজনৈতিক সংকট তৈরি করছে কিনা, যেটির সুযোগ ভবিষ্যতে আমার কাছে মনে হয় না যে রাজনৈতিক বিতর্ক
তৈরি হবে। কারণ সংবিধান সংস্কার বা পুনর্লিখন এটা কিন্তু মানে 100 বছরে 2-3 বার হয়েছে কিনা বিশ্বের ইতিহাসে সেই নজির নাই। বিগত 100 বছরে অনলি 2 থেকে 3টা দেশে এই সংস্কার বা পুনর্লিখন হয়েছে। ঠিক আছে, কাজেই মানে ওরা যেটা বলে এনসিপি বা জামাত শিবির যে না এটা পুনর্লিখন করতে হবে, সংস্কার করতে হবে, ওটা ফেলে দিতে হবে, নতুন করে সাজাতে হবে, এটা সংবিধানকে এত সস্তা জিনিস নাকি? যে ধন্যবাদ নাজরুল ভাই। তুষার ভাই কিছু বলতে গেলে 30 সেকেন্ড। এটা কি বেগম খালেদা জিয়া জানতেন না? তিনি যখন বলেছেন না, সংবিধান ছুঁড়ে উনি ফেলে তো দিতে হবে, সংবিধান 2011 ছুঁড়ে ফেলে সালে। দেবে এটা বলেন নাই। উনি একদম, বলেছে যে আমি বাজিয়ে শোনাতে না, পারবো, না, বাজিয়ে সেই- শোনাতে পারবো, সরার তুষার, বাজিয়ে শোনাতে পারবো একদম। আপনি বেগম যদি- খালেদা জিয়া যে যেটা আমার- বলেছে যে সেটা 30 আওয়ামী লীগের সেকেন্ডে যে শেষ করতে হবে। অবৈধ সংশোধনী, না, না, সেই না, সংশোধনী একদম সহ পরিষ্কারভাবে সংবিধান তুলে ফেলতে বলেছে। হবে, ঠিক আছে? সংবিধান বলেছে। না, 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 আমাদের না, হাতে এই এটা সময়টি রূপকথা নেই। ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? এটা লাস্ট 20 সেকেন্ডস। এটা মানে একটু মূল কথা হচ্ছে clarify- সংবিধান ছুঁড়ে ফেলা। এই যে আন্দালি পাঠ্য গতকালকে এটাকে প্রশ্নবিদ্ধ করলেন। রাজনৈতিক বক্তব্যে তিনি সংবিধান নিজেই তো ছুঁড়ে ফেলা এবং সংবিধান বাদ দিয়ে দেওয়া কিন্তু এটা একই জিনিস নিজেই- না। না, সংবিধান আপনার প্রয়োজন পড়লে আপনি বাদ দিতে হবে। আর এখানে তো সংবিধান বাদ দেওয়ার কথা হচ্ছে না, এখানে সংস্কারের কথা হচ্ছে। কিন্তু সেই সংস্কারটা সংশোধনীর বেশি কিছু, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। জি, ধন্যবাদ তুষার ভাই। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।